আসসালামু আলাইকুম। আজকের এই শিক্ষাদান প্রোগ্রামে সবাইকে স্বাগত। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি নার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত এই মুক্তপাঠ শিক্ষাদান কর্মসূচিতে আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া। আজ আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্ট পড়াবো। আজকের টপিক হচ্ছে ব্লাড। আমরা ব্লাড নিয়ে আলোচনা করব। আসো আমরা আলোচনায় যাই। আজকের এই ক্লাসটা করে আমরা আসলে কি কি শিখতে পারবো। আমরা ব্লাডের কনসেপ্ট সম্পর্কে জানবো, ব্লাড কি, তারপরে আইডেন্টিফাই দ্য কম্পোজিশন অফ দ্য ব্লাড, তারপরে ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ ব্লাড, এক্সপ্লেন দ্য ফাংশন অফ ব্লাড। ওকে, আসি আমরা এখন ব্লাডটা কি। ব্লাডটা হচ্ছে একটা ফ্লুইড পোর্শন যেটা আমাদের বডির ভিতরে থাকে। হ্যাঁ, দেখতে কেমন লাল, তাই না? আর এই ব্লাডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এই ব্লাডটা অক্সিজেন এবং নিউট্রিশন বহন করে টিস্যুর জন্য। টিস্যুকে খাবার যোগান দেওয়ার জন্য এই ব্লাডটা খুবই দরকার, তাই না? আচ্ছা, তাহলে আসি আমরা ব্লাডটা কি একটু ভালো করে জেনে নিই। ব্লাড ইজ essential to life. Blood circulates through our body and delivers essential substance like oxygen and nutrition to the body cell. ওই যে কথাটা আমি বললাম যে ব্লাডটা খুবই দরকার আমাদের জীবনের জন্য। এই ব্লাডটা আমাদের সার্কুলেশন, সঞ্চালনের মাধ্যমে আমাদের বডির বিভিন্ন টিস্যুর মধ্যে পৌঁছায়। কি পৌঁছায়? অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন। ওকে, ইট অলসো ট্রান্সপোর্ট মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট অ্যাওয়ে ফ্রম দোজ সেম সেল। ওই যে আমরা সেলগুলিতে বললাম যে অক্সিজেন এবং নিউট্রিশন দেই, কিন্তু অক্সিজেন নিউট্রিশন গ্রহণ করার পরে সে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি করছে সেটা আবার সেই ব্লাডের মাধ্যমে সে আবার ছেড়ে দিচ্ছে, ব্লাডের মধ্যে দিয়ে দিচ্ছে। ব্লাড এটাকে নিয়ে আমাদের এই ওয়েস্ট প্রোডাক্টগুলো যে অর্গানগুলো এক্সক্রিয়েট করে সেখানে আমাদের পৌঁছায় দিচ্ছে। দ্যার ইজ নো সাবস্টিটিউট অফ দ্য ব্লাড। আসলে ব্লাডের কোনো সাবস্টিটিউট নাই, কোনো বিকল্প নাই। ব্লাডের পরিবর্তে আমরা কিছুই দিতে পারি না। ব্লাডের জন্য আমাদের ব্লাড লাগে। ইভেন তোমরা জানবা যে ইট ক্যান নট বি মেড অর ম্যানুফ্যাকচার্ড। এখন পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা এই ব্লাডের বিকল্প, হ্যাঁ, আর্টিফিশিয়াল ব্লাড তৈরি করতে পারে না যেটা ব্লাডের মতো কাজ করবে আমার বডিতে। জেনারিয়াস ব্লাড ডোনার্স are the only source of blood for patient in need of blood transmission. যখনই আমাদের কারো ব্লাডের দরকার পড়ে তখন আমাদের কি হয়? ডোনার থেকে আমাদের ব্লাড নিতে হয়, কারণ ব্লাডের সাবস্টিটিউট একমাত্র ব্লাড, অন্য কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, ওকে, ছোট করে আমরা ডেফিনেশনটা দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। ব্লাড ইজ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। কি? স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু কম্পোজড অফ। কিভাবে কম্পোজড হয়েছে? প্লাজমা যেটা ফ্লুইড পোর্শন, আরেকটা হচ্ছে ফর্মড এলিমেন্টস। ফর্মড এলিমেন্টস মানে যেটা জমাটবদ্ধ, জমাট বাঁধে। এই ফর্ম এলিমেন্টের মধ্যে হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লাটিলেট। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেট। এই যে পদার্থগুলো, এই পদার্থগুলো জমাটবদ্ধ হয়। আর বাকি অংশটুকু আমরা বলছি প্লাজমা, যেটা ফ্লুইড পোর্শন, যেটা আমাদের সার্কুলেটিং করে থ্রু দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে যে হার্ট আছে, হার্ট এই ব্লাডকে পাম্প করছে। এই ব্লাডটা সমস্ত শরীরে আমাদের টিস্যুকে অক্সিজেন এবং নিউট্রিশন পৌঁছায় দিচ্ছে। আবার এই অক্সিজেন এবং নিউট্রিশন গ্রহণ করার পরে টিস্যু থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট, কার্বন ডাইঅক্সাইড, আরও মেটাবলিক যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, এগুলি ছেড়ে দিলে সেগুলি আবার বহন করে এনে, যেমন কার্বন ডাইঅক্সাইড লাঙে দিচ্ছে, লাং এটাকে বের করে দিচ্ছে। তারপরে অন্যান্য ওয়েস্ট প্রোডাক্টগুলো কিডনিতে চলে যাচ্ছে, কিডনি এটাকে শাকন করে ইউরিন আকারে আমাদের বের করে দিচ্ছে। এই হলো ব্লাড। এবার আসি আমরা কম্পোজিশন অফ ব্লাডটা একটু জানি। আচ্ছা, তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, একটা টেস্ট টিউবের মধ্যে যখন আমরা ব্লাড নেই, আমরা মাঝে মধ্যে হসপিটালগুলিতে দেখবা যে আমরা ব্লাডের স্যাম্পল নিয়ে টেস্ট টিউবটা যখন একটু রেখে দিই কিছুক্ষণ, তখন ওই টেস্ট টিউবের মধ্যে ব্লাডটা জমে যায়, উপরে পানি জমে আর নিচে একটু
শক্ত দেখা যায়, তাই না? আচ্ছা, তো এই ব্লাডটাকে আমরা একটা মেশিনের মাধ্যমে আমরা ঘূর্ণয়ন, যেটা আমরা কন্ট্রিফিউজ বলা হয়, এই মেশিনের মাধ্যমে ঘূর্ণয়ন করলে তাহলে সে জমাটবদ্ধ হয়ে যায়। নিচে জমাটবদ্ধ যেটা ফর্ম এলিমেন্ট নিচে চলে আসে, আর পানি যেগুলি প্লাজমা এগুলি উপরে চলে আসে। তাহলে একটা ব্লাড যদি আমরা নিলে আমরা এরকমের 3 রকমের সাদৃশ্য আমরা বিভিন্ন কালারের জিনিস দেখতে পাবো। এই যে উপরের যে একেবারে পানি কালারটা, এটাকে বলা হয় প্লাজমা। আর তারপরে একটু ভারী, তাই না, একটু ঘন, সেটাকে আমরা বলি লিউকোসাইট অ্যান্ড প্লাটিলেট, লিউকোসাইট অ্যান্ড প্লাটিলেট। আর একেবারে জমাটবদ্ধ যেটা নিচে থাকে সেটাকে ইরিথ্রোসাইট বলি, অর্থাৎ রেড ব্লাড সেল। ওই যে আমরা ডেফিনেশনে বলছিলাম যে আমাদের কিছু, দেখো ডেফিনেশনে আমরা কি বলছিলাম, একটা কথা বলছিলাম যে ফর্ম এলিমেন্ট, প্লাজমা অ্যান্ড ফর্ম এলিমেন্ট। এই ফর্ম এলিমেন্টের মধ্যে বলছিলাম রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেট, তাই না? দেখো এই যে প্লাজমাটা, তারপরে এই যে জমাটবদ্ধ এই পর্যন্ত, এই যে এটাকে বলি আমরা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, আরেকটা হচ্ছে প্লাটিলেট। আর নিচের জমাটবদ্ধ যে লাল, হ্যাঁ, এই পোর্শনটাকে বলি আমরা আরবিসি, অর্থাৎ রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলের আরেকটা নাম হচ্ছে গিয়ে ইরিথ্রোসাইট। তাহলে এই ব্লাডটাকে যদি, স্যাম্পলটাকে যদি আমরা 100% ধরি, এর মধ্যে দেখো 55% প্লাজমা, 55% প্লাজমা, আর লিউকোসাইট অর্থাৎ ডাব্লিউবিসি অ্যান্ড প্লাটিলেট এটা লেস দেন 1%, হ্যাঁ, আর বাকি 45% হচ্ছে গিয়ে আরবিসি। ক্লিয়ার? তাহলে আমরা কম্পোজিশনের ফিগারটা দেখলাম, আসলে আমরা একটু ডেসক্রাইব করি। হ্যাঁ, আরেকটা ফিগার একটু দেখো, এটা তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এই ফিগারটা এখানে এনেছি। ওই যে আমরা কন্ট্রিফিউজ করে এটাকে আলাদা করলাম ব্লাড থেকে, উপরের টুকুতে বললাম ব্লাডের প্লাজমা, তারপরে মাঝখানে যেটা ছিল এটা বুফিকোট, যেটা এখানে আমাদের হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেট, আর নিচের যে লাল ফর্মটুকু আরবিসি ডাব্লিউবিসি। কিন্তু এখন এগুলির ইমেজগুলো কেমন একটু দেখি। এই যে দেখো, এই যে প্লাটিলেটটা দেখতে এরকম একেবারে ছোট কণা, ঠিক আছে, কোষ, হ্যাঁ, সেল একেবারে ছোট, এটাকে বলি আমরা প্লাটিলেট। তারপরে সাদা সাদা যেগুলি দেখা যায় গোল গোল, এটাকে বলি আমরা ডাব্লিউবিসি, হ্যাঁ, লিউকোসাইট যেটা বলছিলাম আমরা, তাই না? আর এরকম গোল গোল যেগুলি দেখা যাচ্ছে এগুলিকে বলা হয় আরবিসি, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের আরেকটা নাম আমি বলেছিলাম কি, ইরিথ্রোসাইট। আর ডাব্লিউবিসির নাম বলছিলাম লিউকোসাইট, এবং প্লাটিলেটের নাম হচ্ছে গিয়ে থ্রম্বোসাইট। আসলে আমরা একটু বিস্তারিত আমরা জানি। এখন দেখো, এখন যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে রাইট ডাউন দ্য কম্পোজিশন অফ ব্লাড, তাহলে আমরা তো ছবি এইভাবে আমরা একটা ফলোচার্ট আঁকতে পারি, তারপরে আমরা এইভাবে ডিসক্রাইব করতে পারি রেড ব্লাড সেল ফর্ম এলিমেন্ট, জমাটবদ্ধ যেগুলি ছিল এগুলি 45%, যেটা আমরা জেনেছি, তাই না? তাহলে আরবিসি আছে, আরবিসির আরেকটা নাম কি বলছিলাম আমি, ইরিথ্রোসাইট। তারপরে ডাব্লিউবিসি মানে লিউকোসাইট, তারপরে আরেকটা বলছিলাম কি, প্লাটিলেট মানে থ্রম্বোসাইট। এগুলি হচ্ছে ব্লাড সেল, যেটা জমাটবদ্ধ হয়, ফর্ম এলিমেন্ট। আর প্লাজমা পোর্শন যেটা পানির মতো, তাই না? এখানের মধ্যে কি কি আছে? প্লাজমা প্রোটিন আছে, প্লাজমা লিপিড মানে ফ্যাট আছে, এনজাইম আছে, কিছু হরমোন আছে, কিছু ইলেকট্রোলাইট আছে। ক্লিয়ার? তাহলে আমরা ব্লাডের ফর্ম এলিমেন্ট এবং প্লাজমা পোর্শনটা আমরা দেখলাম। এখন আমরা একটা ফলো চার্টের মধ্যে যদি আমরা এটাকে ডেসক্রাইব করি, তাহলে আমাদের মনে হয় আরেকটু বুঝতে সুবিধা হবে। এই যে ব্লাডকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, প্রথমে একটা ফর্ম এলিমেন্ট 45%, একটা প্লাজমা ফ্লুইড পোর্শন, তাই না? আচ্ছা, এই ফর্ম এলিমেন্টের মধ্যে আমি বলছিলাম 3টা সেল আছে, কি, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। আরবিসির নাম আমি আবারও বলছি ইরিথ্রোসাইট, ডাব্লিউবিসির নাম আমি আরেকবার বলছি লিউকোসাইট, প্লাটিলেট এটা আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে এটি ফর্ম এলিমেন্ট।
এখন প্লাজমা আর ফ্লুইড পোর্শন যেটা হচ্ছে 55%, এখানে সলিড আছে 8 থেকে 9% অ্যান্ড ওয়াটার 91 থেকে 92% পানি। এখন এই সলিডের মধ্যে প্লাজমার মধ্যে কিছু সলিড পদার্থ আছে, হ্যাঁ, সেইগুলো কি কি? সেগুলোর মধ্যে হচ্ছে একটা অর্গানিক সাবস্টেন্স, একটা ইনঅর্গানিক সাবস্টেন্স আর গ্যাসগুলো আছে না আমাদের। আমরা ওই যে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এই ব্লাডগুলিতে এগুলি বহন করছে। অক্সিজেন বহন করে সে টিস্যুতে নিয়ে যাচ্ছে, আবার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলে ওই ব্লাডটা আবার এই কার্বন ডাইঅক্সাইডকে বহন করে নিয়ে আবার আমাদের লাঙে দিচ্ছে, লাং এটাকে আমরা বের করে দিচ্ছি, তাই না? তাহলে আমরা এই প্লাজমা ফ্লুইড পোর্শনকে আমরা সলিড অ্যান্ড ওয়াটার, তাহলে সলিড হচ্ছে 8 থেকে 9%, ওয়াটার হচ্ছে 91 থেকে 92%। এই সলিডের মধ্যে আমি বললাম অর্গানিকটা দেখো 7.1 থেকে 8.1%। কী কী আছে এটার মধ্যে? প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে। এই প্রোটিনের আরও নাম আছে দেখো, হ্যাঁ, অ্যালবুমিন, গ্লোবুলিন। তারপরে কার্বোহাইড্রেট দেখো, সেটা গ্লুকোজ, সুক্রোজ। তারপরে লিপিড, ওই যে আমি ফ্যাট বলছিলাম, হ্যাঁ, ফসফোলিপিড, কোলেস্টেরল। এগুলি ডিটেলস আমরা ইনশাআল্লাহ সেকেন্ড ইয়ারে যখন উঠবো আমরা এইগুলি ডিটেলসগুলো আমরা পড়বো। এবং প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিডের এন্ড প্রোডাক্টগুলো আমরা নিউট্রিশন যখন পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এরপর আসি আমরা ইনঅর্গানিক সাবস্টেন্স হচ্ছে 0.9%। কী কী? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। তারপরে গ্যাসের মধ্যে তো আমি তোমাদের বললামই, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কিছু নাইট্রোজেন থাকে। ক্লিয়ার? তাহলে আমরা কম্পোজিশন অফ ব্লাড সম্পর্কে আমরা মনে হয় বিস্তারিত জেনেছি। এবার আমরা আসি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ভলিউম। একটা কথাই এখন বলতে হয় যে এই যে এখনও আমরা ব্লাড সম্পর্কে কিছু জানলাম, ব্লাডটা কি, তারপরে ব্লাডের কম্পোজিশনটা জানলাম। এখন ব্লাডের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং ভলিউমটা সেটা আমাদের জানা প্রয়োজন। সে ব্লাডটা দেখতে কেমন, ব্লাডটা কি, তারপরে ব্লাড আমাদের শরীরের মধ্যে কতটুকু ব্লাড থাকে, এই জিনিসগুলো আমার জানা প্রয়োজন। আসো আমরা এখন জানি ব্লাডের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ভলিউম, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ইভেন এমসিকিউ দেখবা তোমাদের বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে আমাদের কম্প্রিহেনসিভ পরীক্ষা হয়, এটাতে 1 বছর পর এখান থেকে কোশ্চেন আসে। তাহলে আসো এটা একটু আমরা ভালো করে জানি। আমরা ক্যারেক্টারিস্টিকটা ভালো করে জানি। দেখি, ব্লাড ইজ স্টিকি, অপেক ফ্লুইড উইথ দ্য মেটালিক টেস্ট। ব্লাডটা একটু স্টিকি না, তো হাতে ধরে দেখবা ব্লাডটা যখন ওই যে তোমাদের মুরগি কাটো বা মাংস আনলে ব্লাডটা ধরে দেখবে একটু চ্যাট করে, তাই না? তারপরে একটা অপেক ফ্লুইড তো তোমরা জানো, অপেক ফ্লুইড মানে একটু ঘন, একটু কালারযুক্ত আর কি, হ্যাঁ। অ্যান্ড কি বলছে? উইথ মেটালিক টেস্ট। এই টেস্টটা হচ্ছে একটু মেটালিক টেস্ট। কি টেস্ট? মেটালিক টেস্ট, ঠিক আছে, হ্যাঁ। আর আমাদের রক্তটা কিন্তু, হ্যাঁ, সল্টি, নুনে কটা, এটা খেয়াল রাখবা আর কি, হ্যাঁ। কোথাও কেটে গেলে, কোনো ব্লাড মুখে লাগলে দেখবা একটু সল্টি লাগে, তাই না? আচ্ছা, কালারের দিক থেকে জানি যে কালারটা কেমন হবে ব্লাডের। কালার ভ্যারিয়াস ফ্রম স্কারলেট টু ডার্ক রেড। কথাটা কি বলছে? যে স্কারলেট টু ডার্ক রেড, যে 2 রকমের। স্কারলেট মানে টকটকে লাল, ব্রাইট রেড, অথবা ডার্ক রেড, একটু কালচে লাল হতে পারে। কেন? ওই যে আমরা প্রথমেই বললাম, ব্লাড অক্সিজেন এবং নিউট্রিশন বহন করে কোথায় দেয়? টিস্যুগুলিতে পৌঁছায় দেয়। এবং টিস্যুগুলো এই অক্সিজেন নিউট্রিশন গ্রহণ করার পরে কার্বন ডাইঅক্সাইড এবং কিছু ওয়েস্ট প্রোডাক্টগুলো আবার ব্লাডে ছেড়ে দেয়। তোমরা একটু খেয়াল করে দেখো, যে ব্লাডের মধ্যে অক্সিজেন এবং নিউট্রিশন আছে, ভালো জিনিস। আবার যে ব্লাডের মধ্যে কি ওয়েস্ট প্রোডাক্ট এবং কার্বন ডাইঅক্সাইড আছে, দুইটার ব্লাডের একটু ভিন্নতা আসবে কিনা কালারটা। যে ব্লাডের মধ্যে অক্সিজেন এবং নিউট্রিশন আছে সেই ব্লাডটা টকটকে লাল, স্কারলেট বলি, সেটাকে স্কারলেট বলি, টকটকে লাল অর্থাৎ ব্রাইট রেড। আর যে ব্লাডটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্ট থাকে সেটাকে আমরা বলি ডার্ক রেড অর্থাৎ কালচে লাল। তাহলে আমরা ব্লাড, মূলত আমরা ব্লাড দেখতে লাল, কিন্তু লাল
দুই রকমের বললাম, একটা টকটকে লাল, আরেকটা বললাম কি যে ডার্ক রেড, কালচে লাল। তাহলে টকটকে লাল সেটার মধ্যে অক্সিজেন এবং নিউট্রিশন থাকে, আর যেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে ডার্ক রেড অর্থাৎ কালচে লাল। আচ্ছা, এবার আসি আমরা পিএইচ, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অফ দ্য ব্লাড। এখন ব্লাডের পিএইচ কত? আমরা স্বাভাবিক নিয়মে কিন্তু একটা পিএইচ সম্পর্কে জানি, 7 নিউট্রাল সলিউশন বলা হয়, এটাকে নিউট্রাল বলা হয় 7কে, তাই না? এখন 7-এর যদি কম হয়ে যায় ব্লাডের পিএইচ, সেটাকে বলি আমরা অ্যাসিডিক, এবং যদি 7-এর উপরে হয়ে যায় তখন সেটাকে বলি আমরা অ্যালকালিন। ঠিক আছে, কিন্তু ব্লাডের পিএইচ হচ্ছে কি 7.35 টু 7.45। ব্লাডের পিএইচ কত বললাম? 7.35 টু 7.45। তাহলে ব্লাডটা কি? ব্লাডটা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ অ্যালকালিন, তাই না? বেশি হলে আর কম হলে আমাদের কি বলি? অ্যাসিডিক বলি। তাহলে ব্লাডের আমরা পিএইচ জানলাম, ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 টু 7.45। এটা মনে রাখবা, এটা কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষা আসে, এবং তোমরা ভবিষ্যতে যখন বিভিন্ন বড় বড় হসপিটালগুলিতে এবং দেশের বাইরে অ্যাব্রোডে তোমরা পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু এই প্রশ্নগুলি তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এই জিনিসগুলো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, ব্লাডের পিএইচ সম্পর্কে জানলাম। এখন ব্লাডের টেম্পারেচার দেখবা, এই কুরবানির সময় বা অন্য সময় যখন যে কোনো মুরগি কাটো, ঠিক আছে, রক্তটা হাত দিলে রক্তটা একটু গরম লাগে, তার মানে কি আমাদের টেম্পারেচার চেয়ে একটু বেশি রক্তের টেম্পারেচারটা, এই জন্য একটু গরম লাগে। তাইলে ব্লাডের টেম্পারেচারটা কেমন? ব্লাডের টেম্পারেচারটা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের নর্মাল ব্লাড আর নর্মাল টেম্পারেচার কত? নর্মাল টেম্পারেচার 37, আর ব্লাডের টেম্পারেচার হচ্ছে 38, আমাদের চেয়ে একটু বেশি, স্লাইটলি হায়ার দেন নর্মাল বডি টেম্পারেচার, স্লাইটলি হায়ার দেন নর্মাল বডি টেম্পারেচার। এই জন্য এই ব্লাডগুলো ধরলে আমাদের একটু গরম লাগে, কারণ আমাদের টেম্পারেচার চেয়ে ব্লাডের টেম্পারেচারটা একটু বেশি। ক্লিয়ার? এবার স্যার প্রশ্ন হচ্ছে ভলিউম ব্যাপারে। ঠিক আছে, একজন রোগীর শরীরে কতটুকু রক্ত থাকে? আমরা এমনি মোরাললেস অ্যাভারেজলি বলে থাকি যে পুরুষদের ক্ষেত্রে 5 থেকে 6 লিটার, আর মহিলাদের ক্ষেত্রে 4 থেকে 5 লিটার। ক্লিয়ার? এটা আমরা অ্যাভারেজলি বলে থাকি এরকমই। আসলে কি তাই না? একজ্যাক্ট যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে ব্লাড অ্যাকাউন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 8% অফ দ্য বডি ওয়েট। মানে পুরা বডি ওয়েটের 8% হচ্ছে কি ব্লাড। আমার 7.5 ফিট লম্বা একজন ব্যক্তি, ঠিক আছে, আর 4 ফিট 8 ইঞ্চি লম্বা এক ব্যক্তি। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওই যে দুইটাই পুরুষ মনে করি আমরা, হ্যাঁ, দুইটা তার কি 5 থেকে 6 লিটার রক্ত হবে? না, তা এটা নির্ভর করে তার বডি মাসের উপরে, বডি মাস তার ওজনের উপরে। সেই ওজন অনুযায়ী আমরা যদি এক্স্যাক্টলি বলতে যাই তাহলে আমরা বলতে পারবো অ্যাপ্রক্সিমেটলি 8% অফ দ্য বডি ওয়েট। তার টোটাল যে বডি ওয়েট থাকবে, এই বডি ওয়েটের 8% হচ্ছে আমাদের ব্লাড। ক্লিয়ার? অথবা 80 ml অফ 1 কেজি, পার কেজিতে 80 ml। একটা ক্যালকুলেশন করি দেখি আরেকটু বোঝার জন্য। আসো আমরা একজন মানুষের শরীরে কতটুকু রক্ত আছে, ভলিউমটা কতটুকু সেটা আমরা একটু দেখি। যেমন ভলিউম অফ ব্লাড, সাপোজ এক্স মানুষের ওজন হচ্ছে মনে করি আমরা 30 কেজি, মনে করি আমি জাস্ট বোঝানোর জন্য, আর ওয়াই নামক একজন মানুষের ওজন মনে করি 90 কেজি। এখন
আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে আমরা একটা অ্যাভারেজলি বললাম যে পুরুষের ক্ষেত্রে যে 5 থেকে 6 লিটার, তাই না? এই কথাটা বললাম না। আর মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে আমরা বললাম 4 থেকে 5 লিটার। আসলে এটাকে আমরা একজ্যাক্ট জানার জন্য যদি আমরা এরকমের মনে করি যে আমরা বলছি টোটাল বডি ওয়েটের কতটুকু 8%, অথবা 80 ml পার কেজি বডি ওয়েট। পার কেজি বডি ওয়েটে যদি 80 ml ধরি, মানে 8%, তাহলে এখন নির্ধারণ করো যে এক্সের ওজন 30 কেজি, তার শরীরে কতটুকু রক্ত আছে, এবং ওয়াইয়ের ওজন হচ্ছে 90 কেজি, তার শরীরে কতটুকু রক্ত আছে। 80 ml, তো পার কেজিতে যদি 80 ml হয়, তাহলে 30 কেজিতে কত গুণ 80 ml, তাহলে 3 8 24, আর হলো 2 শূন্য, কতটুকু 2400 ml, তাই না? আচ্ছা, বা 2 লিটার 400 ml। আর এইখানে ওয়ের ক্ষেত্রে দেখো 90 কেজি ওজন, তার কতটুকু আছে গুণ পার কেজিতে 80 ml, তাহলে 8 নং কত 72, 8 নং 72, 7 লিটার 200 ml। ঠিক আছে? আমরা এইভাবে আমরা নির্ধারণ করতে পারি যে একজন মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে। ইট উইল বি ডিপেন্ড অ্যাকর্ডিং টু দেয়ার বডি ওয়েট। তাহলে ওয়েট অনুযায়ী যদি আমরা এভাবে ক্যালকুলেশন করে বের করি, তাহলে আমরা একজ্যাক্ট তার বডিতে কতটুকু ব্লাড ভলিউম আছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। আসো আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে বডির আমরা ব্লাড সম্পর্কে জানলাম, ব্লাডের ক্যারেক্টারিস্টিক জানলাম, এবং ভলিউম সম্পর্কে জানলাম, একটা মানুষের শরীরে কতটুকু রক্ত থাকতে পারে। এবার আসি ফাংশন অফ দ্য ব্লাড, ব্লাডের ফাংশন, ব্লাড কি কাজ করে। আচ্ছা, ওই যে আমরা প্রথমেই ডেফিনেশনে বলছিলাম যে ব্লাডের কাজ হচ্ছে অক্সিজেন বহন করে, হ্যাঁ, অক্সিজেন বহন করে টিস্যুতে পৌঁছায় দেয়, এবং টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড বহন করে সেটা কি করে দিই আমরা বের করে দিই। ঠিক, অর্থাৎ যে অর্গানগুলো এক্সক্রিয়েট করে বা হ্যাঁ সেই অর্গানগুলিতে আমরা পৌঁছায় দিই। আচ্ছা দেখো, তাহলে ব্লাডের ফাংশনের মধ্যে প্রথমে আমরা রেসপিরেটরি ফাংশনের মধ্যে একটা জিনিস খেয়াল করো, অক্সিজেন ফ্রম দ্য লাং টু দ্য টিস্যু। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, আমরা শ্বাস নিলাম, অক্সিজেন গেল কোথায় গেল, লাঙে গেল। এখন লাঙে গিয়ে তো থাকে না, এই লাঙের থেকে সে এই অক্সিজেনটা রক্তের সাথে মিশে এই রক্তটা বহন করে সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পৌঁছায় দিচ্ছে। ঠিক আছে? আবার এই রক্তটা এই টিস্যুগুলা, মানে দূরের টিস্যু, আশেপাশের অর্গানগুলো সে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করছে। আবার ব্লাড এই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে কোথায় বহন করে আসতেছে, লাংয়ের মধ্যে আনতেছে। লাং, এই যে প্রশ্বাস ফেলে দিলাম, আমরা কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিলাম, আবার আমরা অক্সিজেন গ্রহণ করছি, ব্লাড এটাকে বহন করে টিস্যুতে দিচ্ছে, আবার টিস্যু কার্বন ডাইঅক্সাইড বহন করে লাঙে দিচ্ছে, আমরা ফেলে দিচ্ছি। তাহলে ব্লাডের একটা ফাংশন জানলাম আমরা, রেসপিরেটরি ফাংশন, অক্সিজেন গ্রহণ করে টিস্যুতে পাঠায় এবং টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো বহন করে লাঙে পাঠায়, লাং এটাকে বের করে দেয়। আসো এরপরে কি বলছে, নিউট্রিশনাল ফাংশনের মধ্যে ব্লাড ট্রান্সপোর্ট গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, এই যে তারপরে নিউট্রিশনাল ফাংশনের মধ্যে ব্লাডগুলা বহন করে, ওই যে বললাম আমরা প্রথমেই বলছিলাম অক্সিজেন এবং নিউট্রিশন বহন করে। তাহলে নিউট্রিশনাল ফাংশনের মধ্যে ব্লাড এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, ভিটামিনস, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, এই জিনিসগুলো বহন করে আমাদের কোথায়, টিস্যুর মধ্যে পাঠায় দেয়। তাহলে আমরা দুইটা পাইলাম, একটা রেসপিরেটরি ফাংশন পাইলাম আর একটা পাইলাম নিউট্রিশনাল ফাংশন। এবার আসি আমরা ডিফেন্সিভ ফাংশন। ডিফেন্স মানে কি, সেই রক্তটা আমাদের
ডিফেন্স করে। কিভাবে ডিফেন্স করে দেখো, ইট প্রোটেক্ট দ্য বডি ফ্রম দ্য ভেরিয়াস প্যাথোজেন্স বাই ডাব্লিউবিসি। ওই যে ডাব্লিউবিসির নাম বলছিলাম কি, লিউকোসাইট। এই লিউকোসাইটটা আমার শরীরের মধ্যে কোনো জীবাণু আক্রান্ত করলে সেটাকে প্রতিরোধ করে, অর্থাৎ ডিফেন্সিভ মেকানিজম করে আমাদের ডিফেন্স। যেমন এক জায়গার মধ্যে যদি কোনো রকমের ঝগড়া বিবাদ হয় বা কোনো রকমের দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, বা কোনো রকমের এই আমাদের কোনো হ্যাজার্ড থাকে, তখন সেখানে কি হয়, পুলিশের সংখ্যা বাড়ায় দেওয়া হয়, পুলিশ এসে সেই জায়গাটাকে কি করে দেয়, ক্লিয়ার করে দেয়। ঠিক সেই রকমের আমাদের ব্লাডের মধ্যে যে ডাব্লিউবিসি আছে, যখনই আমাদের শরীর আক্রান্ত হয় বা কোনো জীবাণু ঢুকে, ডাব্লিউবিসি আমাদের কি করে, তাকে এই আক্রমণ থেকে রক্ষা করে আমার বডিকে। কে, ডাব্লিউবিসি। তারপরে ক্যারিস অ্যান্টিবডি আর ইমিউনিটি, এবং আমাদের যেখানে দরকার আমাদের ইমিউনিটি, সেই ইমিউনিটিগুলি বহন করে নিয়ে যায় কে, ব্লাড। তারপরে এই হলো আমাদের ডিফেন্সিভ ফাংশন। তারপরে হ্যাঁ, হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে কি, হোমিওস্টেসিস মানে হচ্ছে সমতা রক্ষা করা। সে সমতা রক্ষা করে। কি কি সমতা রক্ষা করে দেখি। ওয়াটার ব্যালেন্স, আমার বডির মধ্যে সর্ববৃহৎ ফ্লুইড পোর্শন হচ্ছে ব্লাড, আর এই ব্লাডগুলো আমাদের কি করছে, আমাদের ওয়াটার ব্যালেন্স করছে, ওয়াটার ব্যালেন্স রক্ষা করছে। তারপর ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইলেকট্রোলাইটগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, যে ইলেকট্রোলাইটগুলো, এটার ব্যালেন্স মানে হেমোস্ট্যাটিক ব্যালেন্স রক্ষা করছে কে, এই ব্লাড। তারপরে প্রেশার অফ দ্য ব্লাড, ঠিক আছে, রক্তের প্রেশার নির্ভর করে এই ব্লাড নিয়ন্ত্রণ করে এবং হেমোস্ট্যাটিস রক্ষা করে, অর্থাৎ সমতা বজায় রাখে। ইভেন টেম্পারেচার পর্যন্ত আমাদের এই হেমোস্ট্যাটিস রক্ষা করে এই ব্লাড। একটু খেয়াল করে দেখো, শীতের সময় যখন আমাদের দূরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন অনেক দূরে থাকে, হার্ট এত দূরে রক্ত পাম্প করতে পারে না, কিন্তু ঠান্ডায় ক্যাপিলারিগুলো জমাট বাঁধলে কি হয়, ওই জায়গার মধ্যে রক্ত পৌঁছাতে পারে না। রক্ত না পৌঁছালে কি ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, নীল হয়ে যায়, সাদা হয়ে যায়। তখন আমরা হাতটাকে ঘষি, হ্যাঁ, আগুনের মধ্যে রাখি, রেখে এটাকে গরম করি। আবার যখন তোমরা একটু রাগান্বিত হও বা স্ট্রেসে থাকো, তখন আমাদের কি হয়, সার্কুলেশন বেড়ে যায়, তখন আমাদের শরীর গরম হয়ে যায়। অর্থাৎ যেখানে সার্কুলেশনটা বেশি হয় সেখানে রক্ত টেম্পারেচারটাও বেশি হয়। এই ব্লাডটা আমাদের এই টেম্পারেচারের হেমোস্টেসিস রক্ষা করছে। তাহলে আমরা তিনটা ফাংশন আমরা জানলাম, রেসপিরেটরি ফাংশন, নিউট্রিশনাল ফাংশন, ডিফেন্সিভ ফাংশন, তারপরে হোমিওস্ট্যাটিক ফাংশন। তাহলে সমতা রক্ষা করে ওয়াটার ব্যালেন্স, তারপর ইলেকট্রোলাইট ব্যালেন্স, প্রেশার অফ দ্য ব্লাড অ্যান্ড টেম্পারেচার। আরও কিছু আছে, এক্সক্রিয়েশন করে। ওই যে বললাম যে নিউট্রিশন বহন করে, কিন্তু নিউট্রিশন টিস্যু গ্রহণ করার পরে যে ওয়েস্ট প্রোডাক্টটা সেটা কই যায়, সেটা আবারকে সে বহন করে নিয়ে আসে, এই ব্লাডটা যে অর্গান এক্সক্রিয়েট করে সেই অর্গানের মধ্যে পৌঁছায় দেয়। তাহলে এক্সক্রিয়েটরি ফাংশনের মধ্যে ব্লাড ক্যারিজ দ্য মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট টু দ্য এক্সক্রিয়েটরি অর্গান। এক্সাম্পল, কিডনি। এই যে ওয়েস্ট প্রোডাক্টটা, ঠিক আছে, টিস্যু থেকে এই ব্লাড বহন করে কিডনিতে পৌঁছায় দেয়। কিডনি সেটাকে ইউরিন আকারে বের করে দিচ্ছে, তাই না? আচ্ছা, ভালো কথা, আমরা এক্সক্রিয়েটরি জানলাম। এবার আসি আমরা ট্রান্সপোর্ট। কি ট্রান্সপোর্ট করে? ট্রান্সপোর্ট তো অনেক কিছু করে রে, তাই না? নিউট্রিশনের কথা শুনলাম, ওগুলি তো আমরা নিউট্রিশনাল এই ফাংশনের মধ্যে চলে আসলো। ট্রান্সপোর্টের ক্ষেত্রে আরও অনেক কিছু সে ট্রান্সপোর্ট করে। কিছু হরমোন ট্রান্সপোর্ট করে, এনজাইম করে, ড্রাগস করে। এই যে ড্রাগস করলাম, ড্রাগসগুলো তখন ব্লাডে চলে যায়, ব্লাড এটাকে বহন করে যেখানে প্রয়োজন, যেখানে দরকার হয় সেখানে পৌঁছায় দেয়। এনজাইমগুলা, হরমোনগুলা, তাই না? আমরা গ্ল্যান্ড সম্পর্কে আমরা পড়েছি, হ্যাঁ, অ্যানাটমি ফিজিওলজি ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে। এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যেগুলি আমরা ডাক্ট থাকে না, তখন সে হরমোনটা সরাসরি ব্লাডে দিয়ে দেয়, ব্লাড এটাকে বহন করে টার্গেট সেলের মধ্যে পৌঁছায় দেয়। দেখো, ট্রান্সপোর্টেও ব্লাড সহযোগিতা করছে। এবং প্রোটেকশন, আরেক জায়গায় আমাদের প্রোটেকশন করে। এই যে আমাদের ব্লাডের যে সেল ছিল, আরবিসি অক্সিজেন বহন করে, নিউট্রিশন বহন করে, ডাব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধ করে,
আর প্লাটিলেটের আরেকটা কাজ প্রোটেকশন করে। কিভাবে? আমাদের শরীরে কোথাও কেটে গেলে সেটাকে রক্তকে জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ করে, কন্ট্রোল করে, তাই না? কে করে? প্লাটিলেট করে। ঠিক আছে, আমাদের এই যে খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি, আমাদের মধ্যে কিন্তু অনেক মাইক্রো হ্যামারেজ হচ্ছে, কিন্তু আমাদের এই যে ব্লাডের যে প্লাটিলেট থাকে, এই প্লাটিলেটটা আমাদের কি করে? রক্তকে জমাট বেঁধে বন্ধ করে দেয়। ক্লিয়ার? আমরা দেখলাম, আমরা শুনলাম যে ব্লাডের আসলে কত কাজ করে, তাই না? তাহলে ব্লাড না থাকলে আমাদের জীবনের আশাও করা যায় না। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এই স্বল্প সময়ের মধ্যে আমরা ব্লাড সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা জানলাম ব্লাড কী, ব্লাডের কম্পোজিশনগুলো কি, ব্লাডের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, আমাদের বডিতে টোটাল ব্লাড ভলিউম কতটুকু হতে পারে, এবং ব্লাড আমাদের কি কাজ করে। তো আমি আশা করব তোমরা সবাই বোঝার চেষ্টা করেছো, এবং যদি না বুঝো আমাদের এই মুক্তপাঠ যে এই কমেন্ট বক্স আছে সেখানের মধ্যে তোমরা কমেন্ট করবা। আমরা সবসময় আমরা তোমাদের এই কমেন্টগুলি দেখব, এবং যদি কোনো রকমের কোয়ারি থাকে কোশ্চেন করবো, আমরা চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।